আপনারা অপেক্ষা করছেন, কারণ যে সরকারকে আপনারা দায়িত্ব দিয়েছেন 10 বছর, তারা ভাষণ দিয়েছেন, কাজের কাজ কিছু করেন। তাই আবার আমরা স্বদেশদাকে এখানে প্রার্থী করেছি। আপনারা আগেও স্বদেশদাকে জিতিয়েছেন, তিনি চেষ্টা করেছেন। আমি আশা করব স্বদেশদা এবারে পদ্মফুলে জিতে বিজেপি সরকারের সহযোগী হয়ে বাকি কাজ সম্পূর্ণ করবে। আমাদের মঞ্চে আজকে উপস্থিত সম্মাননীয় তপন মাইতি, আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি, বর্তমান অনেক পদাধিকারী আছেন, পরিচয় হয়ে গেছে, এবং প্রার্থী মান্য স্বদেশদা আছে। এত অঞ্চলের মানুষ স্বাধীনতার পর থেকে বারবার বিভিন্ন পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছে, বারবার পরিবর্তন করেছেন, কিন্তু এলাকার কোনো পরিবর্তন হয়নি, নেতাদের পরিবর্তন হয়েছে। যে পঞ্চায়েতের বাবুরা, পঞ্চায়েত সদস্য, প্রধান সমিতি, জেলা পরিষদের যারা নেতা হয়েছেন, এখন কর্মাধ্যক্ষ হয়েছেন, তাদের পরিবর্তন হয়ে গেছে। কারো একতলা বাড়ি ছিল দুতলা হয়েছে, কার কাঁচা বাড়ি ছিল পাকা হয়েছে, কারো টিনের বাড়ি ছিল তারও পাকা হয়েছে, একতলা দুতলা হয়েছে, কার সাইকেল ছিল মোটর সাইকেল হয়েছে, মোটর সাইকেলটা 4 চাকার গাড়ি হয়ে গেছে। অনেক কিছু পাল্টেছে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হয়নি। না ভূগোলের ইতিহাস পরিবর্তন হয়েছে, না ইতিহাসের পরিবর্তন। সেই জন্য আমরা নতুন ইতিহাস লিখতে যাচ্ছি। এবারে নির্বাচন বাংলার ইতিহাস পরিবর্তনের, আর তারপরে ভূগোল পরিবর্তনের নির্বাচন, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিবর্তনের নির্বাচন। সেই জন্য আমরা লড়তে এসেছি। খালি মুখ্যমন্ত্রী পাল্টাতে আসিনি, ও তো এমনি পাল্টে যাবে। দিদিমণি বলেছিলেন দিদিকে বলো, বলেছিলেন কিনা? কিন্তু এটা কি বলেছিলেন? দিদিকে ঠেলো, দিদিকে বলো হয়ে গেল, দিদিকে ঠেলো, ঠেলতে হচ্ছে। বলা হলো দুয়ারে দুয়ারে সরকার, ভালোই, যদিও জমের দুয়ারে সরকার এসে গেছে। এখন বলছে হুইল চেয়ারের সরকার, ঠেলা গাড়ি সরকার। এই সরকারের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে, কেবল দিন গোনা হচ্ছে। যে সরকার আসবে তার জন্য আমরা মন তৈরি করেছি, বাংলার মানুষ মন তৈরি করেছে যে নতুন সরকার চাই। অনেক সময় দেখবেন কোন কাজ কেউ কন্ট্রাক্ট নিলে, আমাদের যেমন বাড়ি তৈরি করি, যে রাজমিস্ত্রি কাজ করে, বড় কাজ পেলে সে এখানে চলে যায়, একটা ছোট মিস্ত্রি ঢুকিয়ে দিয়ে যায়, সে 2-4টা ইট গাঁথতে থাকে, কাজটা হাতে ধরে রাখে। তো সিপিএম সরকার 34 বছর চালিয়েছিল স্থায়ীভাবে, ভালো মন্দ যা করেছে করেছে। নতুন সরকার আসা পর্যন্ত একটা মধ্যবর্তী সরকার 10 বছর ছিল, ঠেকো দেওয়া সরকার, তা যাওয়ার সময় হয়ে গেছে। তাকে বিদায় করে নতুন সরকার নিয়ে আসতে হবে, পদ্ম ফুলের সরকার নিয়ে আসতে। সেই জন্য আগামী 27 তারিখ ভোট, তো 27 তারিখ বেশি দূর নয়। পশ্চিমবাংলার পরিবর্তনের প্রথম দিন হচ্ছে 27 তারিখ মার্চ। আপনারা সুযোগ পেয়েছেন পরিবর্তন করতে, এখান থেকে অভিযান শুরু হবে। এতদিন বলতাম আমরা চুপচাপ পদ্মে ছাপ, আর চুপচাপ নয়, জোরদার পদ্মে ছাপ, পুরোপুরি টিএমসি সাপ, প্রকাশ্যে পদ্মে ছাপ, সবার সামনে বলে বলে পদ্মে ছাপ, আর বাংলা থেকে টিএমসি সাপ। এই সংকল্প নিতে, সিপিএম এর অত্যাচার থেকে বাঁচার জন্য যাদের আমরা নিয়ে এসেছিলাম, তারা তাদের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। লুটপাটের রেকর্ড, হিংসার রেকর্ড, দাদাগিরির রেকর্ড, স্বজন পোষণের রেকর্ড সব ভেঙে দিয়েছে। বাংলার মানুষকে ওরা অপরাধী বানিয়ে দিয়েছে, সমাজ বিরোধী বানিয়ে দিয়েছে। এত অত্যাচার, এত দুর্নীতি বাংলার মানুষের ছিল না। এখন এখানে আমাদের যারা গ্রামে গঞ্জে মাস্টারমশাইরা আছেন, কলেজে পড়ান শিক্ষকরা আছেন, তারা এখন খুব সাধারণ জীবন যাপন করেন। সবার 5 তলা বাড়ি নাই, সবার কাছে গাড়ি নাই, এটাই সাধারণ বাঙালির জীবন যাপন। শিক্ষিত, মার্জিত ভদ্রলোক, প্লেন লিভিং, হাই থিঙ্কিং। তাই লোকে বাংলার মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে। বীরেন্দ্র শাসমল থেকে আরম্ভ করে একাধিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক এই অখণ্ড মেদিনীপুর থেকে জন্মেছে। তারা আমাদের কাছে আদর্শ, তাদের জীবন আমাদের আদর্শ। তারা মাথা নত করেননি। এরকম মহাপুরুষ জন্মেছেন, তার মৃত্যুর পরে তিনি মাথা নত করেননি, তাকে দাঁড় করিয়ে দাহ করতে হচ্ছে, মাটিতে শোননি। সেই মেদিনীপুর আজকে দুষ্কৃতকারী, চোর, দুর্নীতিগ্রস্তদের
জেলা হয়ে গেছে, তারা আজকে আমাদের প্রতিনিধি। এর পরিবর্তন দরকার, যে পার্টিরই হোক। পশ্চিমবঙ্গের মানুষ স্বাধীন স্বাভিমানী, মাথা উঁচু করে বাঁচতে চান, দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে চান, কিন্তু মাথা উঁচু করে দুনিয়াতে স্বাভিমানের সঙ্গে। তাই এখান থেকে কংগ্রেসকে তাড়িয়েছি আমরা, সিপিএম কে তাড়িয়েছি, তারা যে মোগল পাঠান ইংরেজকে তাড়িয়েছি। আর একবার সময় এসেছে টিএমসি কে তাড়িয়ে ভারতীয় সংস্কৃতি পরম্পরা সরকার নিয়ে আসে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা পরিবর্তনের রাজনীতি করে না, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করি। প্রত্যেকটি মানুষ মনে করবে যে হ্যাঁ এখানে কিছু পরিবর্তন হয়েছে। বাড়ির মায়েরা বোনেরা বৌমারা রাস্তায় বেরোতে গেলে দুবার চিন্তা করতে হবে না যে বেরোবো কিনা। আমাদেরও চিন্তা হবে না যে বাড়ির মেয়েরা বাইরে গেছে কখন ফিরবে, কিভাবে ফিরবে, ঠিকঠাক ফিরবে কিনা। মেয়েটা স্কুল কলেজে যাবে, টিউশন যাবে, বাড়িতে লোককে চিন্তায় থাকতে হয়। কেন? এই জন্য ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম, মা বোনদের সম্মান সুরক্ষিত থাকবে না। ছেলে মেয়ে স্কুলে ভর্তি সময় হলে ভাবছি ছেলেটাকে স্কুলে কোথায় ভর্তি করব, কোন স্কুলে, কত টাকা ফি দিতে হবে, কত টাকা কাটমারি দিতে হবে। প্রাইমারি, হাই, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় টাকা ছাড়া ভর্তি হয় না, কোনো ভালো কোর্স পাওয়া যায় না। পড়াশোনা শেষ হয়ে গেলে চাকরি কোথায় পাবে? এখানে পাবে না, গুজরাটে যেতে হবে, চিন্তায় থাকে। এখানে যদি মাস্টারের চাকরি পেতে হয় কত লাখ টাকা ঘুষ দিতে হবে, তার জন্য জমি বিক্রি করে টাকা জোগাড় করতে হয়। এই জন্য কি মমতা ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম? রাত বিরেতে যদি অসুখ বিসুখ হয় কোথায় যাবো ভাবি, এখানে তো হসপিটাল আছে রামনগরে, গেলে কি ডাক্তার পাবো? সেখানে যে নার্স, ওষুধ, বেড আছে, এই চিন্তা হয়। বয়স্ক মানুষ, বাবা মা ঠাকুমা যদি অসুস্থ হয় আমরা ভরসা পাই না, ভাবি যে খড়গপুর মেদিনীপুরে বা কাঁথিতে নার্সিং হোম নিয়ে যাই। সরকারি হসপিটালে ভরসা নেই, হয়তো ভর্তি হবে, জ্যান্ত বাড়ি ফিরবে, কোনো গ্যারান্টি নেই। এই জন্য কি পরিবর্তন চলছে? তার চেয়ে বলে ধার দেনা করে কটকে নিয়ে যাও, ভুবনেশ্বরে নিয়ে যাও, কি বলে কিনা? তাহলে দিদিমণিকে ভোট দেবো কেন? দিদিমণিকে ট্যাক্স দেবো কেন? 7 তলা বাড়ি বানিয়ে রেখেছে নীল সাদা রঙের, কি জন্য? ভোট নেওয়ার জন্য। মানুষ ভরসা করে যেতে পারবে না। সামনে দরজা দিয়ে ঢোকো, পেছনে দরজা দিয়ে বেরিয়ে বলো হরি হরি বল, বেঁচে বাড়ি ফেলে যাবে না। এমন গেড়াকল করেছে। থানা আছে, আমার মনে আছে প্রায় 2 বছর আগে আমি এখানে এসেছিলাম মিটিং করতে, হয়তো কেউ কেউ আছেন, তারা ছিলেন। ওই সামনে দুর্গাপুর মোড়ে আমাদের গাড়ি ভাঙা হয়েছিল, আমাদের কর্মীদের মারা হয়েছিল, কি হয়েছিল কিনা? তার মধ্যে হয়তো এখানে আছেন যারা মার খেয়েছে। কেন? একটা বিরোধী পার্টির অধিকার নেই মিটিং করা। বিরোধী নেতার সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য সোনপুরে আসতে পারে না। এই রাজনীতির জন্য কি দিদিকে ভোট দিয়েছিলাম? কিছু দুর্বৃত্ত সমাজ বিরোধী তারা দাপিয়ে বেড়াবে গণতন্ত্রকে পকেটে পুরে দিয়ে, আর আপনি গণতন্ত্রের জয়গান গাইবেন? এইটা চলতে পারে না। তার বিরুদ্ধে বিজেপি আন্দোলন করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে পঞ্চায়েত ইলেকশনে ভোট লুট হবে না, নমিনেশন আটকানো হবে না, আমি বলে যাচ্ছি। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটি মানুষ নিজের মতো রাজনীতি করবে, ইলেকশন লড়বে, ভোট দেবে। বিনা ভোটে সরকার আর পঞ্চায়েত গঠন হবে না। ভোট দিয়ে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে, তারা পঞ্চায়েত চালাবে। বিজেপি সরকার হলে আপনার মেয়েরা বাইরে গেলে চিন্তায় থাকতে হবে না। আপনার ছেলেদেরকে চাকরি করতে গুজরাট, মহারাষ্ট্রে যেতে হবে না, হরিয়ানায় যেতে হবে না। এখানে চাকরি বাকরি ব্যবসার ব্যবস্থা করবো। আপনাকে থানায় যাওয়ার জন্য দুবার চিন্তা করতে হবে না যে আমার বাড়িতে ঢিল মেরেছে, আমার বাড়ির টালি ভেঙেছে, আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, থানায় গেলে কমপ্লেন নেবে কি? কেন দুশ্চিন্তা নয়? এইটুকু আইনের অধিকার পাওয়ার আমার অধিকার নেই? ভারতীয় জনতা পার্টি যেখানে সরকার করেছে দেখে আসুন, আপনারাও যান, তীর্থ করতে যান, বেড়াতে যান, কারো ছেলে মেয়ের চাকরি করে যান। বিহারে জঙ্গল রাজ ছিল, 4র্থবার আমাদের মুখ্যমন্ত্রী হন নীতিশ বাবু। আমরা কথা দিয়েছিলাম জোট দিলে নীতিশ বাবু মুখ্যমন্ত্রী হবেন, আমরা তার ডবল সিট পেয়েছি। তাও কথা রেখেছি, ভদ্রলোকের এক কথা, টিএমসির মতো ছোট লোক নই, বলবো এক করবো এক, বদল নয়, বদল চাই বলে আমাদের 136 জন লোককে মেরে গাছে টাঙিয়ে দিয়েছে। এটা কি বদল না বদলা? তাই দিলীপ ঘোষ বলে বদল হবে, বদলাও হবে। আমি না বদলা বলে যাচ্ছি। এখানে আমরা ভুলি না, লাল লাইট দিয়ে লিখে রেখেছি নাম, ঠিকানা, বাপের নাম সব লেখা আছে। ওই নেতাদের নাম আর ওই পুলিশ অফিসারদের যারা চামচাগিরি করে আমাদের লোকেদের কেস দিয়েছে, বাড়ি ছাড়া করেছে, জমি বাড়ি বিক্রি করতে বাধ্য করেছে বেল পাওয়ার জন্য। ভুলে যাবেন না, কারণ নাম ভুলে যাবো আমরা। মার খেয়ে বাড়ি ছাড়া হয়ে পিঠে কড়া নিয়ে বেঁচে আছি আমরা। পরিবর্তন করবো বলে সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করি।
ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে রেশন চুরি হবে না, চাল চুরি হবে না, ত্রিপল চুরি হবে না। আপনার বাড়ির ড্রেনের রাস্তার টাকায় ড্রেন হবে, স্কুলের টাকায় স্কুল হবে, জলের টাকায় জল আসবে, বিদ্যুতের টাকায় বিদ্যুৎ আসবে। ওই টাকায় প্রধানের বাড়ি হবে না, পঞ্চায়েতের বাড়ি হবে না, তার ছেলের গাড়ি হবে না, গৌরবর্ণ হবে না। এটা আমি আপনার সামনে বলে যাচ্ছি। কোন সাধারণ মানুষকে কেউ উৎপীড়ন করার সাহস পাবে না। পুলিশ অফিসারকে আলমারির পেছনে লুকোতে হবে না, টেবিলের তলায় লুকোতে হবে না। আমি বলে যাচ্ছি, পুলিশ পুলিশের মতো কাজ করবে। এই পুলিশ ঢোড়া সাপের মতো নির্বিষ পুলিশ হবে না, কেউটে সাপ হবে। কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দেবে, 6 মাস বাড়ি থেকে বেরোতে পারবে না, জেল থেকে। এটা আমরা করব। এই পুলিশকে স্যালুট করবে। এই পুলিশ আজকে গুন্ডাদের সুরক্ষা দেয়। যে গুন্ডাদের কোমরে দড়ি বেঁধে ঢুকানো উচিত, তাকে পুলিশ সুরক্ষা দিয়ে তার বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। ভদ্রলোকেরা যাবে কোথায়? সে অন্যায় করবে, মারপিট করবে, লুট করবে, আবার পুলিশ তাকে পাহারা দেবে। যারা লকডাউনের সময় চাল চুরি করেছে, তারা আজকে নেতা, তার বাড়িতে পুলিশ তাকে সুরক্ষা দিচ্ছে। যারা পঞ্চায়েতের টাকা লুট করেছে, মানুষের উন্নয়নের টাকা লুট করছে, তারা আজকে একটা পুকুর দুবার কাটা হয়েছে, 4-8 লাখ টাকা খরচা হয়েছে, জলও নাই, কাদাও নাই। এটা পাড়ায় পাড়ায় আছে, আছে কিনা? সেই পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি নেতারা দেখুন, যারা জিতেছে ভোট করতে না দিয়ে ভোট লুট করে। 10 বছর আগে কেমন ছিল? পাড়ার মাথায় দোকানে বসে থাকতো, গেটে পয়সা ছিল না, নিজের পয়সায় চা খায়, পাশ দিয়ে স্বদেশ দা যাচ্ছে, স্বদেশ দা এক কাপ চা খাওয়ান না, চেয়ে খেত। আজ আপনি যান দেখেন, চা খেয়ে যা, চা খেয়ে যা, এই 10টা স্পেশাল চাকে দাও। বাপের জমিদারি হচ্ছে, হ্যাঁ? কার টাকা? যার একটা বিড়ি খাওয়ার পয়সা ছিল না, একটা বিড়িকে নিভিয়ে রেখে কানে গুঁজে রেখে দুবার খেত, সে লম্বা লম্বা সিগারেট খাচ্ছে। কার টাকা? সব পঞ্চায়েতের ঝাড়ার টাকা। বন্ধুগণ, যার বাড়ির টিনের চাল ছিল, ফুটো ফুটো ছিল, দিনের বেলা বিছানায় শুয়ে সূর্য দেখতো, রাত্রেবেলা চাঁদ দেখতো। বৃষ্টি হলে বাড়ির যত বালতি, গামলার মগ রাখতে হতো, কারণ বাইরের চেয়ে ভেতরে বেশি জল পড়তো। সে 3 তলা বাড়ি করেছে, নীল সাদা রং দিদিমণির মতো। টাকার গাছ লাগিয়েছে। কার টাকা? কোথার থেকে এলো? যে ঢড় সাইকেল চড়তো, পাড়া দিয়ে গেলে আওয়াজ হতো, বেল বাজাতো না, লোক সরে যেত। সে মোটরসাইকেল কিনেছে, হিরো হোন্ডা, পিপ পিপ করে হর্ন বাজিয়ে বাজিয়ে যায়, লোককে দেখায়। পঞ্চায়েতের টাকা ছেড়েছে। যার ভাঙা মোটরসাইকেল ছিল, সে 4 চাকার গাড়ি করেছে, কালো কাঁচ লাগিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যায়। কারণ লোকের কাছ থেকে পয়সা নিয়েছে, স্কুলে চাকরি দেবো বলে লোক পালার ধরবে যে 10 লাখ টাকা নিয়েছে, ছেলের চাকরি হয়নি, ফেরত দে। কোথার থেকে পরিবর্তন? এই হয়েছে পরিবর্তন। যারা বলছেন পরিবর্তন হয়নি, তারা যান পঞ্চায়েতের মেম্বারের বাড়ি দেখুন, প্রধানের বাড়ি দেখুন, জেলা পরিষদ সমিতির লোকের বাড়ি দেখুন, পরিবর্তন কেমন হয়েছে, কাকে বলে পরিবর্তন। শহরে যান, কাঁথিতে কাউন্সিলরের বাড়ি দেখুন, পরিবর্তন হয়েছে, রং পাল্টে চকচক করছে। আর যার বাড়িতে দুবেলা হাঁড়ি বসতো, 2 টাকা কিলো রেশনের চাল খেয়ে বেঁচে থাকতো, সে এখন বিরিয়ানি খাচ্ছে। বউকে নিয়ে দোকানে গিয়ে বিরিয়ানি খেয়েছে, হয় কি না? গাল ভিতরে ঢুকে গেছিল, হাড় বেরিয়ে থাকতো। এখন মাংস খেয়ে খেয়ে গাল ফুলেছে, গোল গোল হয়েছে, ক্রিম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাথায় চুলে তেল উঠতো না, সরষের তেলও দিতে পারতো না, হাওয়াতে লাল লাল চুল উঠতে এরকম। এখন শ্যাম্পু মেরে ঘুরে বেড়াচ্ছে। পয়সা কোথা থেকে এলো? কার পয়সা? কেন্দ্রের পাঠানো টাকা, আপনার টাকা, আপনার উন্নয়নের টাকা লুট করে আজকে গরিব মানুষকে বঞ্চিত করে ফুটানি মারছে। ক্ষমতা পাল্টালে আমরা কিন্তু ছেড়ে দেবো না। যেমন সাইজের নেতা তেমন জেলে পাঠাবো। যারা খুব সোজা পঞ্চায়েতের নেতা, তাদের জন্য আশেপাশে কাঁথির জেল আছে। একটু বড় এমএলএ সাইজের নেতা, দমদম সেন্ট্রাল জেল আছে। আর যারা একটু বেশি বড় নেতা আছেন, ওদিকে নয়, কটক পাঠিয়ে দেবো, ভুবনেশ্বরে দর্শন করে দেবো জগন্নাথ দেব। যেতে হলে সিবিআই একটিভ হেলা, সুদীপ বাবু, তপন বাবুকে ধরে নিয়ে গেলা। মতে জনে ফোন করে, ওড়িশা জনে মোর সাଙ୍ଗ ଥିଲା, বলে দিলীপ ভাই এটা কেমিতি হেলা? কଣ ହେଇଛି? বলছে জগন্নাথ আসিগলা, বলরাম আসিগলা, সুভদ্রা কেবে আসিব? তো সুদীপ ব্যানার্জি, তাপস পাল এরা অ্যারেস্ট হয়েছিলেন। আমি প্রথমটা বুঝতে পারিনি কি হলো, জগন্নাথ কোথা থেকে এলো।
जी किए कौन है भाई बोलते ये जगन्नाथ बलराम को पठाई देले सुभद्रा केवे आसीबो मो कहले जे सुभद्रा नुगा पाटा पिंधुची एबे जीवो से तो बंधुगण आज के বাইরের লোক আমাদের নিয়ে হাসাহাসি করে মজা করছে আর আজ পরপর চিঠি আসছে প্রেমপত্র আসছে সিবিআই থেকে ইডি থেকে নেতারা ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে বিপি সুগার বেড়ে গেছে হসপিটাল লাইন দিচ্ছে যাচ্ছে কোথায় যাচ্ছে হলো হসপিটাল কি ব্যাপার একটু সুগারটা টেস্ট করি একটু ব্লাড প্রেসারটা টেস্ট করি হঠাৎ সিবিআই চিঠি এসেছে অনেক নেতা জানে চিঠি আসবে বাড়ি এসে বউকে জিজ্ঞেস কি গো চিঠি এলো বলে কিসের চিঠি আসেনি বলি না এখন আবার কেউ চিঠি লেখে এখন তো ফোন করে বলে না না চিঠিটা আসতে পারে একটু দেখো খেয়াল দেখো কেন অনেকে বুড়ো বয়সে ভাবছে যে তিনতলা বাড়ি করলাম গাড়ি করলাম ছেলে মেয়েকে পড়ালাম সুখে থাকবো শেষ জীবনটা বোধহয় জেলের ভাত খেয়ে কাটাতে হবে তাহলে অবশ্যই খেলে কাটাতে হবে আমাদের মুখ্যমন্ত্রী আজকাল বলেন আমাকে জেলে ভরে দাও আমি ওখান থেকে লড়াই করে আসবো হঠাৎ জেলের চিন্তা কেন আমার তো জেলের চিন্তা হয় না স্বদেশ তার জেলের চিন্তা হয় না যে জেলে যাবো রাত্রেবেলাও স্বপ্ন দেখেন এই বোধহয় সিবিআই এলো এই বোধহয় জেলে যাওয়া হবে আমরা স্লোগান দিতাম লাল ডায়েরি পেলে দিদি যাবে জেলে লাল ডায়েরি পেয়ে গেছে আসার দিন চলে এসছে আর চোর ধরেছে সিবিআই ভয় পেয়েছে দিদি ভাই আর চোর ধরতে ধরতে বাড়িতে ঢুকে গেছে সিবিআই বৌমাকে ট্রেনিং দিতে গেছিলেন কি বললে মিথ্যা কথা গুছিয়ে বলতে হবে বাঁচাতে পারবেন না আপনার মন্ত্রী আপনার নেতা আপনার অফিসার এরা মানুষের সম্পত্তি লুট করেছে নদীর বালি খাদানের পাথর খনির কয়লা আর গোয়ালের গরু কোনটা বাদ যায় না লুট হয়েছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তাতে ইলেকশন লড়া হচ্ছে তাতে ফুটানি মারা হচ্ছে অনেক নেতা আছে তার ছেলে ইংরেজি স্কুলে পড়ে শহরে গিয়ে অনেক নেতা আছে অন্য রাজ্যে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে 20 লাখ টাকা ডোনেশন দিয়ে কোথা থেকে এলো তার বাপ 14 পুরুষ স্কুলের দরজা দেখেনি কোনোদিন তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে কিসের ফুটানি কার টাকায় সব হিসাব দিতে হবে বছরের পর বছর কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে এখানে সে টাকা কোথায় গেল কেন রাস্তাটা সারাই হয়নি কেন পাড়ার রাস্তা ঢালাই হয়নি কেন আমাদের পাড়ায় শুদ্ধ জল আসেনি খাওয়ার জন্য কেন স্কুলের চালটা ভাঙা কেন পাকার স্কুল হয়নি কেন পাঁচিল হয়নি আর জবাব দিতে হবে ভারতীয় জনতা পার্টি এই কাজ করে বলে বিজেপি কে লোকে বিশ্বাস করে আমাদের প্রধানমন্ত্রী গরিব বাড়ির ছেলে তার ছোটবেলার কথা মনে আছে একটা রুমের মধ্যে থাকতেন পরিবার নিয়ে ভাই বোন সব মা তার মধ্যে রুটি বানাতেন ঘরের মধ্যে ধোঁয়া ভরে যেত কাঠকুট জ্বালিয়ে মায়ের চোখ দিয়ে জল ছেলের চোখ দিয়ে জল আর তিনি প্রতিজ্ঞা করেছিলেন ভগবান যদি কোনোদিন করে মায়ের চোখে জল মোছাবো দেখুন প্রধানমন্ত্রী হয়েই মায়েদের জন্য বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছেন কিনা পেয়েছেন কিনা আপনারা কোনদিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে আমাকে একটা গ্যাস দিন কেউ ফোন করেছেন আপনার স্বামী দিতে পারেনি আপনার ছেলে দিতে পারেনি কিন্তু দেশের ছেলে দেশের সেবক প্রধানমন্ত্রী বাড়িতে গ্যাস পৌঁছে দিয়ে শুধু তাই না যখন লকডাউন হলো আমরা চিন্তায় ছিলাম যে কি খাবো কোথায় যাব কাজ বন্ধ গাড়ি বন্ধ যারা রোজ দিন আনে দিন খায় তাদের চিন্তা ছিল বাড়ির মায়েরা ভাবছেন মুখে কি দেবো রান্না করবো কি খাওয়াবো কি প্রধানমন্ত্রী জানেন কষ্ট বল চিন্তা করবেন না আমরা আপনাদের জন্য রেশন পাঠিয়ে দেবো 5 কিলো চাল 1 কিলো ডাল রেশন পেয়েছেন কিনা এর আগে কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দিয়েছে সারা দুনিয়াতে এখনো প্রকোপ চলছে করোনার হাজার হাজার লোক মারা গেছে লক্ষ লক্ষ লোক মারা গেছে ভারতবর্ষে একটা লোকও মারা যায়নি বিনা খেয়ে অনাহারে মরেনি মরেছে শুনেছেন আর অথচ দিদিমণির রাজত্বে আমার বাড়ি ঝাড়গ্রাম ওখানে লালগড়ের জঙ্গল খাস গ্রামে 8 জন আদিবাসী সবর না খেতে পেয়ে মারা গেল 2 টাকা কিলো চালটা ওখানে পৌঁছলো না 24 কিলোমিটার দূর ঝাড়গ্রাম এই হচ্ছে মমতা ব্যানার্জি আর হচ্ছে নরেন্দ্র মোদী তিনি বলছেন কেউ নরেন্দ্র মোদীর মুখ দেখতে চায় না নাকি এখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এলেই লক্ষ লক্ষ লোক আজকেও খড়গপুরে এসেছিল একবার তার মুখটা দেখার জন্য ওই সাদা দাড়ি দেখার জন্য আসছে আপনার মতো মেকআপ করতে হয় দিদিমণি লোক কার মুখতে দেখতে যায় সভা দেখে বোঝা যাচ্ছে আপনার মুখ দেখতে যাচ্ছে না তাই আপনি ঠ্যাং দেখাচ্ছেন ঠ্যাং দেখাচ্ছেন মুখ দেখছে না কেউ আজকে আপনি বুঝে গেছেন শাড়ি পরে আছেন একটা পাট ঢাকা আছে একটা বার করা আছে এটা কোন দেশের ভদ্রতা হ্যাঁ আরে তাহলে যদি পায়ে দেখাতে বারমুড়া পরুন না শাড়ি কেন পরছেন হ্যাঁ
ব্যান্ডেজ দেখাতে হবে। আচ্ছা, আপনারা কোথাও শুনেছেন ডাক্তার এরকম হয়? আমরাও পা ভাঙিছি, ছোটবেলায় খেলাধুলা করেছি, অনেকেরই ভাঙি, সাইকেল চালাতে গিয়ে, বাইক চালাতে গিয়ে প্লাস্টার করি। ডাক্তার বলছে 21 দিন কিন্তু নড়বেন না, কি বলে কিনা, কম বয়স হলে একটু 21 দিন। স্বদেশ দার যদি পা ভাঙে তাহলে তো আরো 2 সপ্তাহ লাগবে, 30 দিন তো লাগবেই। দিদিমণি তার চেয়েও বয়সে বড়, তো কমপক্ষে 45 দিন লাগা উচিত প্লাস্টার কাটতে। 2 দিনের মধ্যে প্লাস্টার গায়েব। দেখেছেন কোথাও ডাক্তার? আবার অনেকে বলছে চোট তোলে কিছু ডান পায়ে, বাঁ পায়ে প্লাস্টার কেন? আমার পায়ে ভুল করে অন্য পায়ে প্লাস্টার বেঁধে দিয়েছে, তাই 2 দিন পরে কেটে দিয়েছে, দেখে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। কত নাটক দেখবো, ড্রামা করতে করতে শেষ, কাজ করার সময় কোথায়? তাই এখন আবার সিম্প্যাথি ক্রিয়েট করা হচ্ছে। আমার পায়ে লেগেছে, আমি তো মহিলা। আরে তুমি তো মহিলা, আগে কি পুরুষ ছিলে নাকি? আমরা তো জানি তুমি মহিলা। আমি বাংলার মেয়ে, একদিন কি ছেলে ছিলে নাকি? আমরা তো জানি, মেয়ে বলেই ভোট দিচ্ছি, একটা মেয়েকে ভোট দিচ্ছি, মেয়েদের সম্মান রক্ষা করুন। আজকে মহিলাদের সম্মান নেই, ধর্ষিতা মহিলার বলছে চরিত্র খারাপ, মহিলাদের সম্মান নষ্ট হচ্ছে, ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। আমার মা বোনের ইজ্জত বিক্রি করলে তুমি রাস্তায়, কেন অধিকার দিয়েছে? একদিনও থাকার অধিকার নেই ক্ষমতা, বন্ধুগণ। তাই আমাদের এই যে পরিবর্তন আমরা করতে চাইছি, মানুষের মান সম্মান যাতে সুরক্ষিত হয়, মানুষের জীবন সুরক্ষিত হয়, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হয়, বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা হয়, তার জন্য আমরা এই পরিবর্তন করতে এসেছি। নাহলে তো অনেক রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি, চেষ্টা করলে পশ্চিমবঙ্গে অনেক আগে আসতে পারতাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি আমাদের প্রতিষ্ঠাতা, দেশের অখণ্ডতার জন্য জম্মু কাশ্মীরে তিনি বলিদান দিয়েছেন। বাড়ির মধ্যে বসে থাকেননি, সারা দেশকে নিজের মনে করেছেন আমাদের ভারত মাতৃভূমি। জয় বাংলা বলি না বাংলাদেশের মতো, বাংলাদেশের হিরো হিরোইন, বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের স্লোগান সব ধার করে এটাকে বাংলাদেশ বানাতে চাইছেন। আমরা মেদিনীপুরের লোক তখন বেঁচে গেছি, উদ্বাস্তু হয়নি। দিদিমণি আমাদেরকে এবারে উদ্বাস্তু করে দেবেন, বাংলাকে বাংলাদেশ করে দেবেন। সেই চক্রান্তের উত্তর দিতে হবে, তাই আমরা এসেছি। দেখুন, এই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জানেন গরিব মানুষ, ইচ্ছা থাকে একটা মাথার উপর পাকা ছাদ হোক, কিন্তু করার ক্ষমতা নেই আমাদের। রোজ আনতে করতে, ছেলে মেয়ের পড়াতে, বিয়ে দিতে শেষ, বাড়ি করতে পারে টিনের চাল খড়ের ছেলে কাটে। বলছে মানুষের জীবন সফল হোক, কমপক্ষে একটা মাথায় পাকা ছাদ হোক। তাই 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ টাকা জায়গায় জায়গায় উনি দিয়েছেন। আর সেই টাকাটা পঞ্চায়েতের মাধ্যমে আসছে, আপনার নামে টাকা এসছে, আপনি গিয়ে পঞ্চায়েতে বলুন, বিডিওকে বলুন, আগে বলবে তুমি 20,000 টাকা দাও, তারপরে বাড়ি হবে। কি বলেছে কিনা? তাদের বাপের টাকা এটা, প্রধানমন্ত্রী আপনাকে দিয়েছেন, ও বেটা নেওয়ার কে? কিন্তু ঝেড়ে দিচ্ছেন, আর বাড়ি হবে না। এই যে আমফান হলো, এত কাঁচা বাড়ি ভেঙে গেল, কেন ভাঙলো? 80 লক্ষ বাড়ি পশ্চিমবাংলার জন্য এসছে। এক একটা গ্রামেতে কমপক্ষে 90 থেকে 100টা বাড়ি হওয়া উচিত। হয়েছে আপনার গ্রামে 100টা বাড়ি আবাস যোজনায়? টাকা না দিলে হবে না। যার 20-30 হাজার টাকায় সে তো নিজের টিনের চাল করতে পারে নাই বলে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটা করতে দেয়নি বলে আজকে কাঁচা বাড়িগুলো আমফানে ভেঙে গেল, নাহলে মানুষের এত ক্ষতি হতো না। একটা ত্রিপল পর্যন্ত পায়নি, গরু বাছুর নিয়ে গাছের তলায় বসে আছে। এই পাপ করেছেন মমতা ব্যানার্জি, তাই আজকে এখনো চালাকি করছেন। আমাদের মা বোনদেরকে মাঠে যেতে হয় শৌচালয় নাই বলে। মোদীজি দেখেছেন, গরিব মা বোন তারা কমপক্ষে একটা পাক্কা শৌচালয় পায় বাড়িতে, বাড়ি কাঁচা থাকলেও পাকা শৌচালয় হোক, তার জন্য 10,000 টাকা দিয়েছে কেন্দ্র। 3,000 টাকা রাজ্য দেওয়ার কথা, 3,000 কোথায়? সে তো আগেই গায়েব। সেই 10,000 টাকা বলছে তুমি আগে 1,000 টাকা দাও তবে পাবে। কি বলেছে কিনা? পায়খানার টাকাও খেয়ে নিলেন, কি বাকি থাকলো? কত নিচে নামবেন, কত লুট করবেন। আর সেই পায়খানার টাকা খেয়ে নেওয়ার পরে 8,000 9,000 টাকা বাঁচলো। ইট বালি সিমেন্ট টিন দরজা কোথা থেকে হবে? দেওয়াল গাঁথতে গাঁথতে এইটুকু হয়ে গেছে, দরজা আরো ছোট হয়ে গেছে। যার স্বাস্থ্য একটু ভালো সে তো ঢুকতেই পারবে না। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যদি কোনোদিন আসেন, তাকে যদি কোনো কারণে যেতে হয় হঠাৎ, ঢুকতে পারবেন? ধাক্কা ধাক্কি করে যদি ঢুকিয়ে দেওয়া যায় তালার চোটে, বার করতে হলে দেওয়াল ভাঙতে হবে। তার ভাইরা এত লুট করেছে আজকে, বাড়ি পায়খানা রাস্তা কোনো টাকা বেঁচে না। আমাদের পুলিশের বন্ধুরা গত 16 সালে উনি বলেছিলেন ইলেকশনের আগে সমস্ত পুলিশের কর্মচারীদেরকে কম দামে ফ্ল্যাট দেওয়া হবে, আপনারা নাম লিখুন, নাম লিখুন। সব মিডিয়ার সামনে ঘোষণা করে দেন, লাইন দিয়ে পুলিশের বন্ধুরা নাম লিখালেন। আরে ফ্ল্যাট কোথায়? এখনো পর্যন্ত জমি খুঁজে পাওয়া যায়নি 5 বছর থেকে। এই যে যখন কোভিড হলো, করোনা, তখন উনি ঘোষণা করলেন
ডিউটি করেন, চিন্তা করুন আপনার পরিবারকে আমরা দেবো 10 লাখ দেবো, 20 লাখ দেবো ইত্যাদি ইত্যাদি, এবং বললেন যে অসুস্থ হবে চিকিৎসাও করাবো, 1 লাখ টাকা দেবো। আপনি জিজ্ঞেস করুন এখানে অনেক পুলিশের বন্ধু কর্মচারী আছেন সরকারি, অসুস্থ হয়েছেন কজন টাকা পেয়েছে? 2-4 জনকে দিয়ে সব টাকা গায়েব। যেহেতু মোদী বলেছেন রাতারাতি ঘোষণা করে দেন, খালি লোককে বোকা বানানোর জন্য, মিডিয়ার জন্য করেন। তাই বন্ধুগণ, এই মিথ্যাচারের সরকার, এই অত্যাচার ভ্রষ্টাচারের সরকারকে এখান থেকে বিদায় করতে হবে। বাঙালির মান সম্মানকে সুরক্ষিত করে, মা বোনের সম্মানকে সুরক্ষিত করে, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এই পরিবর্তন করতেই হবে। তাই আমরা রাস্তায় নেমেছি। সারা ভারতবর্ষে করেছি আমরা। বিহার থেকে, ইউপি থেকে লোকেরা এখানে চাকরি করতে আসে, যত জুট মিল, যত কারখানায় তারাই চাকরি করত। ঝাড়খণ্ড থেকে চা বাগানের শ্রমিকরা আসতো, আজকে ওরা আসা বন্ধ করেছে। আমাদের ছেলে মেয়েরা ওখানে চাকরি করতে যাচ্ছে। এই দুর্দশা কেন? আমরা মেদিনীপুরের মানুষ, আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, না খেতে পেয়ে ছেলে মেয়েকে পড়াই। তাই গ্রামে গঞ্জে MA MSc ইঞ্জিনিয়ার পাওয়া যায়। এই এলাকায় কোনো গ্রাম হবে না যেখানে একটা না একটা লোক বিদেশে নাই। এটা আমরা মেদিনীপুরের লোক করেছি, শিক্ষাকে ভালোবেসেছি। আর শিক্ষার কি অবস্থা? স্কুল আছে তো বেঞ্চ চেয়ার নেই, চেয়ার বেঞ্চ আছে তো টিচার নেই। বাচ্চারা যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে। ভবিষ্যৎ কি হবে? পরিযায়ী শ্রমিক হতে হবে। 8, 9, 10 পরে ছুটি। এক সময় সারা বাংলা ইঞ্জিনিয়ার, ডাক্তার, IAS, IPS দিত ভারতকে। আজকে পরিযায়ী শ্রমিক দিচ্ছি আমরা প্রায় 40 লক্ষ পরিযায়ী শ্রমিক। লকডাউনের সময় আটকে পড়েছিল, দিদিমণি বাড়ি আসতে দেন। ঈদ গেল, দুর্গা পূজা গেল, মামনের বাড়ির লোকের মুখ দেখতে পেল না, ট্রেন চালালো না, সারা রাজ্যের লোকেরা চলে গেল। বাংলা লোকেরা রোজ ব্যাগ নিয়ে স্টেশনে আসে আর বাড়ি চলে যায়। ট্রেন নাই বাংলার জন্য, কলকাতা নাই, দুর্গাপুর নাই, আসানসোল নাই, মালদা নাই, বাকি পাটনা আছে, লখনৌ আছে, ভুবনেশ্বর আছে, এখানে নাই। কি অপরাধ করেছিল আমাদের ছেলেরা? আপনি চাকরিও দিতে পারবেন না, চাকরি করতে বাইরে গেলে বাড়ি আসতে দেবেন না। কি অন্যায় করেছিল আপনাকে ভোট দিয়ে? আবার সেই ছেলেরা আসছে, এবারও ভোট দেবে। এবার কিন্তু লুকিয়ে লুকিয়ে নয়, এবার 2 ফুল নয়, এবার 1 ফুলের ভোট হবে। দিদি বলছেন না খেলা হবে। আরে খেলা কি খেলবেন? পা ভেঙে সাইড লাইনে বসে আছে, উনি আবার খেলবেন কি? খেলা নয়, হুইল চেয়ারের ঠেলা হবে। সেই ঠেলা দেখতে হবে। খেলা তো আমরা খেলবো, খেলা হবে, খেলা হবে, পদ্ম ফুলের মেলা হবে, এটা দেখতে হবে। তাই বন্ধুগণ, যে অনাচার করেছেন না, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন, পুলিশকে যে হবে কর্মচারী যেমন চাকরের মতো ব্যবহার করেছেন, সাধারণ মানুষকে ভোট দিতে দেননি, এই সমস্ত কিছুর উত্তর দেওয়ার জন্য একটাই দিন, 27শে মার্চ। আসুন, আপনার সঙ্গে আমরা আছি। সেন্ট্রাল ফোর্স আছে, পেছনে থাকবেন না, আপনার ভোট আপনি দেবেন, বুক টান করে দেবেন। সকালবেলা উঠে আগে ভোট দেবেন, তারপরে চা খাবেন, নাস্তা করবেন। এটা আপনার রাষ্ট্রের দায়িত্ব, এটা আপনার রাষ্ট্রীয় ধর্ম। আপনাকে সমাজের পরিবর্তনের জন্য, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য একবার শক্ত ডিসিশন নিতে হবে। অনেকবার ভোট দিয়েছে, কখনো আপনার প্রতিনিধি জিতেছে, কখনো হেরেছে। একবার চোখ বন্ধ করে দেশের জন্য দিন। হার জিত আপনার হাতে নয়, আপনার ভোট দেওয়ার অধিকার আছে। আপনি ভোট দিলে এখানে পরিবর্তন হবে, বিজেপি সরকার হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি। আর 200 আসন পাবো আমরা। যতই হম্বি তম্বি করুন পিসি ভাইপো, কিছু করার মুরদ নেই। তার নেতারা রাস্তায় বেরোচ্ছে না, কোনো প্রচার নাই, কোনো সভা নাই, লোক শুনতেও চায় না। তাই নাটক করে পা দেখিয়ে লোককে ভোট নেওয়ার চেষ্টা করছেন, সেটা আর হবে না। লোক 2বার ভুল করেছে, আর এই জন্য করেছে তখন মানুষের কাছে বিকল্প ছিল না। আজ আমরা ভারতীয় জনতা পার্টি বিকল্প হিসাবে এসেছি। শুধু তাই নয়, বিভিন্ন পার্টির যে মানুষরা ছিলেন, যারা বাংলার উন্নয়নে হাত লাগাতে চান, বাংলার উন্নয়নে পরিশ্রম করতে চান, স্বদেশ দা এক সময় কমিউনিস্ট পার্টিতে ছিলেন, তারাও কাজ করেছেন। কিন্তু তাদের আজকে মনে হচ্ছে যেটা হয়নি সেটা বিজেপি করতে পারে। তাই স্বদেশ দা এসছে আপনাদের সেবা করার জন্য। তাকে আশীর্বাদ করুন, সহযোগিতা করুন, আর একবার সুযোগ দিন। স্বদেশ দা সেরকম ব্যক্তি যে পঞ্চায়েতের টাকা মেরে বাড়ি করেন, লড়াকু। ভোরবেলা 3টার সময় উঠে গিয়ে মাছের বাজারে ব্যবসা করেন, আজকে দাঁড়িয়েছেন নিজের ব্যবসায়। আর এখানে হাজার হাজার জেলে যারা মাছ ধরেন, তাদের সুখে দুঃখে থাকেন। লকডাউনের সময় হাজার হাজার লোককে চাল ডাল দিয়েছেন, খাইয়েছেন। সেই লোক আজকে বিজেপি ঝান্ডা ধরেছে, আপনাদের সুখে দুঃখে পড়ে। তাই আমি এই প্রত্যন্ত গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা বিশ্বাস রাখুন, মোদির উপর বিশ্বাস রাখুন, বিজেপির উপর ভরসা রাখুন। আমরা আজ পর্যন্ত কাউকে ধোকা দিইনি, আজ পর্যন্ত কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। তাই রাজ্যের পর রাজ্য জিতে চলেছি। সবচেয়ে বেশি MP, সবচেয়ে বেশি MLA, পঞ্চায়েত, জেলা পরিষদ, কর্পোরেশন, মিউনিসিপালিটি আজকে বিজেপির হাতে। একবার জিতলে বারবার আমরা জিতি। একবার লোকের কাছে হাত জোড়ো করে নমস্কার করে নিবেদন করি যে একবার ভিক চাইছি, ভোট দিন।
দ্বিতীয়বার ভোট চাইতে হবে না, লোক আমাদের যেচে ভোট দেয় যেন বিজেপি চাই, সেই সুযোগটা চাই বাংলায়। এতদিন মধ্যে বাংলার মানুষ জানে না বিজেপি কি, বিজেপির কাজ কি। দিল্লিকে আপনারা দেখেছেন, তাই মোদীকে ভোট দিয়েছেন। 2,30,00,000 ভোট পেয়েছি লোকসভায়, 86 থেকে 2,30,00,000। গতবার বিধানসভায় আমরা 10.5% পেয়েছিলাম, এবারে 45% চাই, তাহলে 200 সিট হয়ে যাবে। আমি আশা করবো বাংলার মানুষ আমাদের বিরোধ করবেন না। তাই অধিকার নিয়ে বলতে এসছি, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই সব পার্টি বারবার, ভারতীয় জনতা পার্টি একবার ভোট দিন। আপনি কখনো পস্তাবেন না, বলবো যে হ্যাঁ এই প্রথমবার জীবনে ঠিক ডিসিশন নিয়েছি, ঠিক পার্টিকে ভোট দিয়েছি, ঠিক লোককে জিতিয়েছি যে আমার সন্তানদের স্বপ্ন সফল করবে। এই কথা বলে এতক্ষণ আপনারা আমাদের বক্তব্য শুনেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়।